ডিরেকশন, অভিনয় যেটা আমি চুজ করেছি, জীবনটা ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি এত ড্রেনিং, দুটোই ড্রেনিং ইকুয়ালি। আমি এটা অদ্ভুত একটা মানুষ হয়ে যাচ্ছিলাম, ইনসিকিউর, অ্যাংরি, স্যাড। আমি ভেবেছিলাম মানুষটা পাল্টাবে, সে পাল্টাবে না। অদ্ভুত, আমাকে খোঁটা দিত কথায় কথায়। সবাই বলে এসে যে তুমি অভিনয় করছো না, আমি কি উত্তর দেবো জানি না। আমি জানি না কাকে বলতে হয়, গিয়ে কি করলে খুশি হব, কোথায় গেলে আনন্দ পাবো। আজকে যার বাড়িতে এসেছি তার বাড়ির ব্যাপারে যেটুকুনি খবর আছে সেটা হলো তার বাড়ি নাকি প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধনের একদম সঠিক ঠিকানা, এবং সেই ঠিকানায় এসে কতটা আমরা সেই মেলবন্ধনটা উদ্ধার করতে পারবো সেটাই বরং আজকে জানার চেষ্টা করব। তাকে একটা সময় পর পর ধারাবাহিকে পাওয়া যেত, এখন তাকে সিনেমার সঙ্গে যেরকম পাওয়া যাচ্ছে, মানে সিনেমাতে অভিনয়ের সঙ্গে যেরকম পাওয়া যাচ্ছে ঠিক সেরকম পাওয়া যাচ্ছে তার পরিচালনাতে। তো রূপসাদির বাড়ির গেট আমরা খুলে ফেলার চেষ্টা করছি, একটু কষ্টদায়ক আছে। রূপসাদি, হ্যালো, ওয়েলকাম টু মাই হোম। এসো এসো এসো, কংগ্রাচুলেশন, আমন্ত্রণ। থ্যাংক ইউ। চলে আসো চলে আসো চলে আসো এসো এসো, আমার ছেলে টাইটান। আচ্ছা, কংগ্রাচুলেশন, কারণ Thank you তুমি so তো much. আপাতত গ্লোবালি হিট যাচ্ছ বলা যেতে পারে। না, অনেক কষ্ট করে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানিয়েছি, দুর্গম যাত্রা ছিল, সবাই জানে, একটু 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 করে হয়েছে ছবিটা। আলটিমেটলি যখন একটা ভালো জায়গায় যায় ছবিটা, তো থিয়েট্রিক্যাল রিলিজ হলো, লোকে দেখলো, সেই অর্থে ছবিটা সেই কমার্শিয়াল একটা ওরকম ভাবে তো আমি ভাবিনি। প্রথমে ভেবেছিলাম ফেস্টিভ্যালে সার্কিটে ইয়ে করিয়ে, তারপরে সেখানে 2-3টে অ্যাওয়ার্ড পেয়েছি আমি, মানে প্রাইজ মানি পেয়েছি, সেখান থেকে আবার একটু একটু করে বানানো ছবিটা। তো যাই হোক, আলটিমেটলি রিলিজ করলো, ভীষণভাবে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে। এটার কত দাম একটু বলো তো ফিরোজ। লোকেদের ভালো লেগেছে, মানে মানে খুব যেরকম হয় ছবি, এটা অন্য রকমের নারেটিভ। আমি নারেটিভটা মানে যেরকম সচরাচর আমরা দেখি ছবি, একটু একটু অন্য রকমের, অন্য ধারার ছবি, একটা লিনিয়ার নারেটিভ ছিল, অন্য রকমের ট্রিটমেন্ট। তো ভাল লেগেছে লোকেদের, জেনে খুব ভালো লাগলো। একটা ভালো জায়গায় আলটিমেটলি ছবিটা গেছে, অ্যামাজন প্রাইমে আছে, বুকমাই শোতে আছে, বুকমাই শোতে আছে। বুকমাই শো হচ্ছে ন্যাশনাল প্ল্যাটফর্ম, আর অ্যামাজন তো একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, স্ট্রিম করছে, লোকে দেখতে পাবে এখন। সেটাই মানে একটা এখানে ভ্যালিডেশন পেলো, একটা আনন্দ হলো। তবে রূপসাদি ফাইনালি একটা ভালো জায়গায় গেছে। বলো। তবে রূপসাদি, যে সময় আমরা দাঁড়িয়ে আছি, যদি মানে এই এত ভারী আলোচনাটা ভেবেছিলাম পরে গিয়ে হবে, সেটা হলো এখন বর্তমান সময়ে বারংবার ফেডারেশন, গিল্ড, নানা ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে, ছবি মুক্তি আটকে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। তুমি সেরকম কিছু ফেস করেছো? আমি ফেস করিনি, কারণ থ্যাংক গড ফেস করিনি, কারণ আমরা তো প্রতিনিয়ত একটা ল্যান্ডমাইনের ওপরে হাঁটছি, কার যে কখন কি সর্বনাশ হবে আমরা জানি না। তো খুব সন্তর্পণে আমি এই জিনিসটা করেছিলাম, একটু একটু করে হয়েছিল। আর আমি যে 6 দিন টানা শ্যুটটা করেছিলাম, গিল্ড নিয়েই করেছিলাম। আচ্ছা, তো আমি ছোট কোম্পানি ফর্ম করে নিজের পয়সা, মানে ভেরি ওপেনলি হয়েছে। আমি সবাইকে বলতে 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 ইয়ে করেছি, মানে ইট ওয়াজ অ্যান ওপেন, মাই ফিল্ম ওয়াজ লাইক অ্যান ওপেন বুক, মানে কোনো লুকোচুরি কিছু ছিল না। আমি প্রডিউস করেছিলাম, আমি ডিরেক্ট করেছিলাম, তো সব কিছু গিল্ড নিয়ে করা হয়েছে, কয়েকটা প্যাচ শ্যুট করা হয়েছিল। ফরচুনেটলি আমার প্রবলেম হয়। তবে এই যে বারংবার সংঘাতের ব্যাপারটা চলে আসে, সেটা ফেডারেশনের সঙ্গে তোমাদের হোক, কিংবা দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রির ভেতরেরই কিছু দ্বন্দ্ব যেন খুব মানে কি বলে আউট, মানে ওপেন হয়ে গেছে সবার সামনে, সেটা কি খুব ভালো জায়গায় দেখো? দুঃখের, খুব ভয়ের, ডিসকারেজিং তো বটেই। আমি যেরকম একটা মনে জোর পেলাম যে হ্যাঁ এইভাবে হতে পারে বোধহয়, এখন তো ভয় লাগছে যে এই রিসেন্ট একটা ঘটনা ঘটলো, যেখানে একটা ছবি মুক্তি পাওয়ার থেকে ওটাকে ইয়ে করা হলো, স্টল করা হলো। শুনছি অনেক রকমের গন্ডগোল ছিল সেই ছবিতে, বকেয়া কিছু পয়সা ছিল এক প্রডিউসারের, আগে কিছু টাকা পয়সা ক্লিয়ার করা হয়নি, অনেক রকমের প্রবলেম হয়েছে। এবার এগুলো সত্যি খুব ভয়ের। আর চাইবো যে আস্তে আস্তে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হোক। এমনিও বাংলা ছবি মানে তৈরি করা, মানে হলে মানে মানুষের কাতারে কাতারে কোথাও একটা একটু বিমুখ হয়ে গেছে, মানুষ দেখছে না, কারণ এত নেটফ্লিক্স, এই বিঞ্জিং ওই বিঞ্জিং, হলে গিয়ে বাংলা ছবি
আমরা চাই সবাই যে বাংলা ছবি দেখুক, লোকে আরো হোক। এবার সব সময় যে বড় বড় প্রডিউসার আসবে তার কোনো মানে নেই, ছোট ছোট প্রডিউসাররাও তারা কি করে সাহসটা পাবে? যদি এরকম ফেডারেশন সবসময় সম্ভব হয় না, এতগুলো লোক নিয়ে একটা ছোট বাজেটের ছবি করা সবসময় সম্ভব হয় না। আছে তো তিনটে কি চারটে বড় বড় প্রোডাকশন হাউস, তার বাইরে যদি কেউ চেষ্টা করতে চায় এখন তো সে 10 বার ভাববে, প্রডিউসার্সরাও ইয়ে করবে। কিন্তু আমি আশা করছি যে এই ধোঁয়াশা এই জিনিসটা আস্তে আস্তে কেটে একটা ভালোর দিকে যাবে, সবকিছু যেন আরো ছবি হয়, আরো অন্য রকমের এক্সপেরিমেন্টাল ফিল্ম হোক। আমরা সেটাই চাই যে কোথাও একটা দেখো ওরা বুঝেছিল, কেউ তো মনস্টার না সেরকম ভাবে, কেউ তো ওরকম ইয়ে যে চাই না, কেউ ভিলেন নয়, ভিলেন না। এবার আগে থেকে আমি বলে দিয়েছিলাম আমার ছবির বাজেটেই, ওরা বুঝেছিল যে ঠিক আছে এতগুলো ইয়ে নেওয়া যাবে না টেকনিশিয়ানস, আমি পারবো না। সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার সঙ্গে হয়েছিল। আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আসা উচিত যে প্রত্যেকটা ছবির যে বিরাট একটা বাজেট হবে তা না, কোথাও একটা there has to be a mutual understanding। না হলে এই ছবি হওয়া, ইন্ডিপেন্ডেন্ট ছবি, অন্য ধারার ছবি, এক্সপেরিমেন্টাল ফিল্ম এগুলো হওয়া বন্ধ হয়ে যাবে। আর কেউ ইন্ডিপেন্ডেন্ট ছবির কোনো ফিউচার নেই যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এ না আসে। ওই 4টে ছবি হবে বছরে, বড় খুব বড় প্রোডাকশন হাউসের ছবি হবে, সেটাই হতে থাকবে। আর খুব মানে মেপে মেপে খুব কনভেনশনাল সাবজেক্টস নিয়ে হবে, সেটা খুব দুঃখের সেটা যদি হয়। না, আমরা শুধু দুঃখের কথা বলবো না, আমরা আনন্দের দিকে যাব। তো আমরা কোথা থেকে শুরু করব একটু যদি বলো। এইটা খুব আনন্দের একটা আমার কাছে একটা জিনিস। এটা আমার হচ্ছে আমার ঠাকুমার পিয়ানো। এই পিয়ানোটা সাথে অনেক স্মৃতি, অনেক মজা, অনেক একটু খুলে দেখানো যাবে? হ্যাঁ, এটা একটু কি বলতো সার্ভিসিং করতে হবে, সার্ভিসিং করা নেই। এটা হচ্ছে আইভরি, এইটা হচ্ছে ইটস অরিজিনাল, ইটস জার্মান পিয়ানো, বার্লিনার পিয়ানো, এইচ ক্রিবেল। এটার আর নেই মনে হয় এই এডিশন, কিন্তু এটা অ্যান্টিকের মতোই হয়ে গেছে। আর এটা কি তোমার ওয়ার্শিপ জোন? ওয়ার্শিপ জোন না, যখন যে এটা ছবি, আমার মায়ের সাথে আমার ছবি, টুকটাক সবসময় আমি কিছু না কিছু টুকটাক ঘর সাজাবার কিনি, আমার ভালো লাগে ঘর সাজাতে। আমরা তো সাজাতে, আমরা শিল্পীরা, আমরা কি সাজাতে ভালোবাসি, আমাদের ভীষণ ডিপ কানেকশন এস্থেটিক্স এর সাথে, তাই না? মানে আমি মাঝে মাঝে আমার বন্ধু বান্ধবদের সাজিয়ে দিই। এবার আমার ঘর সাজাতে ভালো লাগে যতটা পারি আর কি, ছোট বাড়ি তা না, এটা একটা পুরোনো বাড়ি, অনেক কাজ হচ্ছে, বাকি আছে, হবে। 12 বছর হয়েছে এই বাড়িতে এসেছি, তো টুকটুক করে কাজকর্মগুলো হচ্ছে। এটা উপরে একটা আমি একটা ঘর, yes will be there, we are doing all that। একটা যেহেতু তোমার একদম ছোটবেলার কাছাকাছি আমরা এলাম, তো অবশ্যই যে প্রশ্নটা করতে হবে তোমার ছোটবেলাটা, সেটা যদি একটু বলো। কোথায় বড় হওয়া, কিভাবে বড় হওয়া? এই পিয়ানোটার সাথে আমার অনেক ভালো ভালো স্মৃতি। এই পিয়ানোটার উপর আমি তখন ছোট ছিলাম, তখন আমাকে শেখাতে আসতো একজন ইয়ে থেকে, গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল থেকে একজন পিয়ানো টিচার। আমি বালিশের ওপর বসে পিয়ানো বাজাতাম, এত ছোট ছিলাম। সেই সব মনে পড়ে যায়। তো এটা একটা হেয়ারলুমের মতন, এটা বরাবরই ছিল, থাকবে। আমার ঠাকুমার স্মৃতি আছে, আমার বাবা পিয়ানো বাজাতো খুব ভালো। সো দিস ইজ আ ভেরি প্রেশাস থিং টু অল অফ আস, আমরা খুব যত্নে রাখি। আর এবার একটু টিউনিংটা করে আবার বাজাতে শুরু করব। আর তোমার ছোটবেলাটা, যেটা বারবার বলছি, ছোটবেলাটার সাথে তো আমি, আমার ছোটবেলার সাথে তো এখনো আমার জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে, প্রচন্ড ভাবে। ছোটবেলাটাকে মানে ইয়ে করে আর বেরোতে পারিনি আমার মনে হয়, খুব একটা ছোটই আছে, আমূল পরিবর্তন হয়েছে এমন না, সেরকমই আছে। আচ্ছা, মানে সেটা বলছি একান্নবর্তী পরিবার। সেটা কি তোমার বাড়ি বড় হওয়া কি একান্নবর্তী পরিবার? না, হ্যাঁ, আমি থাকতাম গণেশচন্দ্র অ্যাভিনিউতে, আচ্ছা, এখন লেক গার্ডেন্সে। তখন মোটামুটি লেক গার্ডেন্সের চত্বর, এটা পরে সহজভাবে যদি বলতে হয় কাউকে। তখন আমি থাকতাম হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ। তো পাড়া না, ঠিক অফিস পাড়া, ব্রডওয়ে, হ্যাঁ ব্রডওয়ে পাশেই, পুরো পাশেই বিল্ডিংটা, পুরো বিল্ডিংটা আমাদের ছিল। তো আমার বাবা, দাদু, ঠাকুমা, জেঠু, জেঠিমা সবাই একসাথে আমরা বড় হয়েছি এই বাড়ি। আর খেলাধুলা পাড়া আমরা খুব একটা বুঝি না, আমরা ছাদে খেলতাম। মানে আমরা যেখানে থাকতাম সেটা তো একেবারেই অফিস পাড়া, সেরকম ভাবে আমাদের কোথাও যাওয়া সেরকম অ্যালাউড ছিল না। মানে কনজারভেটিভ ফ্যামিলিতেই বড় হওয়া, নাকি সে জায়গাটায় তুমি একটু কনজারভেটিভ যাই না? কনজারভেটিভ কি অর্থ বলতে চাইছো? আমি বলছি মানে সেটা মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বন্ধুদের সঙ্গে, এটা কি ছোট বয়স? এটা তো আস্তে আস্তে বড় ইয়ে। তখন আমার বাবা মারা যায় 1990-তে, আমরা খুব ছোট ছিলাম। এবার আমার মা ওয়াজ ভেরি প্রোগ্রেসিভ,
কনজারভেটিভ সেইভাবে সেই অর্থে কি, আমার মা আমার থেকে প্রোগ্রেসিভ, আচ্ছা আমার থেকে প্রোগ্রেসিভ। আমি যদি একটা এমন শাড়ি পরি উইথ কিছু মা বলে ব্লাউজটা কিরকম একটা এরকম পরো, হলটার পরো, আমার মা আমার থেকে বেশি প্রোগ্রেসিভ। বাহ, So my mother is very cool, very this thing. In fact আমি আগে ছোটবেলায় যখন জাস্ট বড় হচ্ছি, ছেলে বন্ধু টন্ধু হচ্ছে, বাইরে দেখা করছি লুকিয়ে, ওরা বলতো বাইরে দেখা করবে না, বাড়িতে দেখা করো, তোমার বন্ধুদের সাথে আমার আলাপ করো। আমার মা খুব প্রোগ্রেসিভ, খুবই চিল, কোনো সেই অর্থে কখনো আমার মা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে আর কখনো বারণ করেনি আমাকে, সবসময় বলতো দেখো এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, ইউ চুজ। সো আই হ্যাভ দ্যাট ফ্রিডম বরাবরই। বাবা থাকলে কি হতো জান না, বাবাও ইকুয়ালি কুল ছিল, সেরকম না। আর তোমার পড়াশোনা? পড়াশোনা আমার তখন ভেলেন গোল্ডস্মিথ স্কুলে পড়তাম, আমার বাড়ির পাশেই ছিল ভেলেন গোল্ডস্মিথ স্কুল, বউবাজার, আমার বাড়ির পেছন দিকে বউবাজার, এইদিকে বউ ব্যারাকস, নিউ মার্কেট, ওই চত্বরে বড় হ্যাপেনিং প্লেসে তোমার বড় হওয়া। হ্যাপেনিং, হ্যাঁ মানে দারুণ। তারপরে এই 12-13 বছর হলো এই বাড়িতে এসেছি। বেশ, তো আমরা এই ঘরে আর কোথায় কোথায় যাব? এই ঘরে তো আমার বাবা একটা ছিল আর্ট গ্যালারি, দেখছো অনেকগুলো পেন্টিং আছে এই ঘরে। আচ্ছা, সেই পেন্টিং গুলো সব দেবেশ্বর কাকুর পেন্টিং, এটা তারপরে এটা আরেকজনের পেন্টিং, সব পেন্টিংস আছে আমার বাড়িতে। কিছু কিছু বাবার আর্ট গ্যালারির সব পেন্টিংস গুলো এখন রয়ে গেছে। আচ্ছা, এই আমার গ্রেট গ্র্যান্ডফাদার, মাই গ্রেট গ্র্যান্ডমাদার, আর এইসব টুকটাক জিনিসপত্র সব আমার কেনা। আমার না যে পুরনো বাড়িটা তো পুরনো, দেখছো আমরা যখন এসেছিলাম আরো মানে অনেক রিপেয়ার ওয়ার্ক হয়েছে, ফল সিলিং হ্যানা ত্যানা সবকিছু করতে। তবে আমি যেটা শুনেছিলাম তোমার বাড়িতে নাকি পুরনো জিনিসপত্র খুব ভালো লাগে, জিনিসপত্র কিনতে। এক্স্যাক্টলি, আমি সবসময় পারি তা না, কিন্তু আমার বেশ একটু ফ্যাসিনেট, মানে ভালোবাসা আছে, পুরনো জিনিস, মানে একটা হিস্ট্রি আছে পেছনে। আমি একটা ছোটখাটো কালেক্টরই, তুমি আস্তে আস্তে যদি দেখতে পাবো, সেটা আমরা এক্সপ্লোর করব। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি আমার খুব পছন্দের সিনেমা, এটা নয় সানশাইন অফ স্পটলেস মাইন্ডের আছে, তো আমরা এইখান আমরা যাব, এই এটার কথাতেই আসবো। তবে তার আগে তোমার এই আলমারিতে কি সব বই, আমার বেশিরভাগ বই সব উপরে দাদার ঘরে, এখানে সব কিছু সব হ্যারাল্ড রবিন টবিন, হ্যানা মোবি ডিক, সব আমার ক্লাসিক্স আছে। তারপরে আমার সব ছবি টবি, ইয়েতে গেছিলাম একটা প্রোগ্রামে, দাদার ছবি, বাবা, আমি, আমার ঠাকুমা যখন আই থিঙ্ক শি ওয়াজ আ ডাবল MA, হ্যাঁ আমার ঠাকুমা, আমার দাদুর ছবি, সবার ছবি, আমার দাদা সব সেন্ট জেভিয়ার্স এর সব ইয়েতে সব সার্টিফিকেট। তুমি তো পড়াশোনায় প্রথম থেকেই ভালো ছিলে? না, পরের দিকে ভালো হয়েছে। পরের দিকে? আচ্ছা, বোকাই ছিলাম। আচ্ছা, উপরে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটা আমি কিনেছিলাম থেকে একটা মার্বেলের, এটা সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে, কিনেছিলাম। এগুলো টুকটাক এখান থেকে ওখান থেকে, এটা যেমন ফুটপাত থেকে কিনে আমি এটা বেশ নেল পলিশ দিয়ে রং করে এইসব করে। বাবা, দারুণ ক্রিয়েটিভিটি, দারুণ ক্রিয়েটিভিটি। রিকশার সাথে তো আমার ছোটবেলাও তো নর্থ সেন্ট্রাল কলকাতা, ওদের তো আমার টানা রিকশা, তো আমরা রিকশা করে আমি স্কুলে যেতাম, নিউ মার্কেটে রিকশা করে যেতাম, একদিন অন্তর অন্তরই মা নিয়ে যেত, রিকশা করে যাতায়াত খুব ছিল। গাড়ি যে সবসময় বার করা হতো তা না। এইটা একটা খুব ইন্টারেস্টিং পেইন্টিং, এটা আমার ছবির একটা প্রপ। আচ্ছা, ফিল্ম প্রপ থাক এটা এখানে। আচ্ছা রূপসাদি, যখন ভেতরে যাচ্ছি এবং ঘর সাজানোর যখন কথা হচ্ছে, একটা প্রশ্ন অবভিয়াসলি আসবে, সেটা হলো গিয়ে বাড়ি কতবার শুনতে হয় বিয়ে কবে করছিস? সবসময় আমি বিয়ে করতে খুব একটা চাই না। আমি যেরকম আছি খুব ভালো আছি, কারণ কেউ পরিবর্তনটা যে কি হবে জানি না, ভয় লাগে না। আর যত চারিদিক দেখি, যত ফেসবুকে দেখছি একটার পর একজন, কত ভয় লাগছে যে বাবা। ইজ ইট বিকজ ইউ আর কমিটমেন্ট ফোবিক? আই ডোন্ট নো। আচ্ছা, কিন্তু প্রেম তো করেছো। হ্যাঁ, কমিটমেন্ট ফোবিক আমি একদমই না, কিন্তু আমি একটা জিনিস বুঝেছি যে একটু বসে কথা বলি না, আমরা এই দিক থেকে আমরা একটুখানি ঘুরে নিই, রিজিউম এই গল্প এটা আমরা রিজিউম করব। ইয়েস, ফিরে আসবো এই আলোচনা। এটা একটা লাফিং বুদ্ধা, এটা দারুণ জায়গা, এটা দারুণ জায়গা। আচ্ছা, যেরকম বলছিলাম, আমার পুরোনো বাড়ি, উঁচু সিলিং, আমার খুব ভালো লাগে এরকম বাড়ি। ফ্ল্যাটও যে আমার খারাপ লাগে তা না, আমার বেশ আজকাল কি সুন্দর স্পাঙ্কি প্লাস ফ্ল্যাট সবার দেখি, কিন্তু আমার বাড়ির একটা আলাদা জিনিস। আমি বরাবরই অনেকটা স্পেস নিয়ে বড় হয়েছে, আমার বেশ স্পেসটা ভালো লাগে। ওপরে ব্যাপার আছে, ব্যাপার না, বাড়ি মানে বাড়ি, বাঙালি ওই ব্যাপারটা আমার মধ্যে আছে, বাড়ি।
ঘেঁষা আমি খুব। আচ্ছা, এই ফ্রেমগুলো দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ চোজেন দিস ফ্রেম ফর দিস সাইড অনলি, ফর দিস সাইড। হ্যাঁ, এইগুলো জাস্ট এটা কোত্থেকে একটা ট্রামের সুন্দর প্রতি তো ছবিটা। আমাদের একটা বরাবরই একটা ওই নস্টালজিয়া কাজ করবে। তোমার তো করবেই, তোমার তো স্কুলের সামনে। হ্যাঁ, আমি তো ওই হ্যাঁ। পাড়ায় বড় হয়েছি। তোমার তো কাজ- ট্রাম, তারপর রিক্সা হাতে টানা, তারপরে এসব দেখে বড় হয়েছে এখন। তুমি যে পেট লাভার, সেটা মনে হয় তোমার এই সেক্টরটা দেখলে ছোটবেলায় আমি এগুলো কালেক্ট করতাম, আমি রেখেই দিয়েছি। আচ্ছা, তো সেগুলো আমরা সুন্দরভাবে দেখিয়ে নেব। নেক্সট আমরা কোন দিকে যাচ্ছি? কোথায় যেতে চাও বলো? যেদিকে খুশি তুমি নিয়ে যেতে চাও বলো। ফ্রিজটা এসে আমার কত রকমের ম্যাগনেট আছে। রূপসাদি, ফ্রিজের কাছে যদিও এলাম, কিন্তু যে প্রশ্নটা চলে আসে সেটা হলো, যেহেতু তুমি বললে যে বিয়ে করতে তুমি চাও না, এবং তোমাকে নিয়ে প্রাইমারিলি কতগুলো ধারণা আমাদের আছে, মানে যেগুলো ঘোরাফেরা করে। সত্যি? হ্যাঁ, আমি অনেক কিছু শুনেছি, নতুন নতুন অনেক কিছু। আমি যেগুলো বলছি সেগুলো তোমার সঙ্গে কমন। তাই তাই কমন যদি কি শুনেছো? যে তোমার একটা সময় নেশা, মানে মদ নেশা, এগুলোর মধ্যে তোমার থেকে যে এগুলো কোত্থেকে আসে জানো বেসিক্যালি? এখন আমার মনে হয় না যে কম্পিটিশন অলওয়েজ ছিল। আমাদের সময় একটা অন্য লেভেলের কম্পিটিশন ছিল। আমরা 2005-এ আমার কাজ শুরু, তো সেই সময় আমার মনে হয় এই তোমার কন্টেম্পোরারিজরাই এইসব ছড়ায়। আর অনেক সময় সেটা আউট অফ, মানে আউট অফ হোয়াট এলস আর কি, এইসব ছড়ায় লোকজন। দেখবে সবার ব্যাপারে কিছু না কিছু একটা, ওকে নিও না, ও ঝামেলা করে, ওর অ্যাটিটিউড প্রবলেম, ও টাইমে আসবে না, ও নেশা করে, এরকম সেরকম একটা কিছু কিছু তো বলতে হবে। এটা তো বলতে পারবে না যে মার্ডার করেছি, এবারে ব্যাংক ডাকাতি করেছি, স্ক্যাম করি, এগুলো তো বলতে পারবে না। কিছু যখন বলতে হয় তো এইসবই বলবে। দেখো, আমার সব ধরনেরই বন্ধু, আমাদের সকলেই, তোরও অনেক রকমের বন্ধু আছে। সবাই যে মানে একদম সোবার কিছু করে না তাও না, অনেক রকমের বন্ধু আছে। কেউ ইয়ে করে, কেউ হেরোইন, মানে সব অনেক রকমের সব সাইকোস্ট্রপিক সাবস্টেন্স আছে। আমি যদি তার সাথে তুমি দাঁড়িয়েছো, সে যে তোমার বন্ধু হয় কোনোভাবে, কোথাও একটা ভাবতে শুরু করে দেয় লোকজন তুমিও বোধ হয় ওই সব করো। তো আমার এরকম বন্ধু বান্ধব, সব রকমের বন্ধু বান্ধব ছিল আমার। তো দেখেছো হয়তো কারোর সাথে সেরকম নেশার প্রতি আমার কোনো ফ্যাসিনেশন কখনোই ছিল না। একটু নেশা করো না? করেছি আমি, এমন না যে করিনি, ছোটবেলায় ডেফিনেটলি করেছি, কিন্তু এখন আমি বুঝি যে কিছুই আমায় স্যুট করে না। আর নেশা করলে এই যে শুকনো ফুকনো যাই যেগুলো ভাবে বা বলে বা যাই হোক, সেগুলো আমার কিরকম একটা না, আমার একটা ডিপ আমি প্যারানয়েড হয়ে যাই। আমি সেই আলটিমেটলি বুঝলাম যে নাথিং সুটস মি। মদও স্যুট করে না। আচ্ছা, মদও স্যুট করে না, কারণ আগে ইন ইয়োর 20s কি হয়, মদ খেলে পরের দিনে ইউ ক্যান ওয়াক, পরের দিন সব ইয়ে হয়ে যায়, মানে ইয়োর বডি ডাজন্ট টেক টাইম টু ইউ নো লাইক রিকভার। হ্যাঁ, এখন দেখছি পরের দিনটা সারাদিন শরীর খারাপ, মাথা ঘুরছে, কি দরকার টাইম ওয়েস্ট করি? এটা পুরো আমার কাছে মনে হয় একদম টাইম ওয়েস্ট, এন্ড আই ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম পিপল লাইক দ্যাট নাওয়াডেজ। তো সেটার জন্য কখনো তোমার প্রচুর হয়েছে, ওকে নিয়েও না নেশা করে। আমি কি বলবো বলতো, অভিনয় ভালো করতাম, করি, সবাই ইয়ে করে যায়, কিন্তু কাজ কোথায় বুঝলেন, মিস করি অভিনয় করাটা। তো এটা থেকে আমার দুটো প্রশ্ন আসে। এক, সেটা হলো তুমি যে 2005 থেকে কাজ শুরু হয়েছে, তাহলে সেটা অনেক দিন হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিনয়ের এই জার্নিটা তোমায় কতটা পরিচিতি দিল, বর্তমানে দাঁড়িয়ে কতখানি পরিচয় তুমি পাও, মানে রূপসা গুহ একজন দুর্দান্ত অভিনেত্রী, সেই জায়গাটায় কত? সবাই বলে এসে যে তুমি অভিনয় করছো না, আমি কি উত্তর দেবো জানি না। আমি জানি না কাকে বলতে হয়, গিয়ে কিভাবে চাইতে হয়, আমি এগুলো হয়তো জানি না, এই জন্যই পিছিয়ে আছি। বা অনেক রকম ভাবে হয়তো অন্য রকম ভাবে অ্যাপ্রোচটা রাখলে হয়তো জিনিসটা হতো। আমার কোনো তাতে কোনো রিগ্রেটস নেই। আমার জীবনটা কন্টিনিউয়াসলি, মাই ওয়ার্ক লাইফ হ্যাজ কন্টিনিউয়াসলি ওয়ার্ক। আমি দুটো ছবি ডিরেক্ট করেছি, হয়তো অভিনয় যদি আমি সেইভাবে আমাকে মাথায় করে নিয়ে রাখতো, যেটা আমার পাওয়ার কথা, হয়তো এগুলো হতো না। আমি ভাবি যে প্রত্যেকটা জিনিসের একটা খারাপ দিক আছে, ভালো দিক আছে। ভালোটা হলো হয়তো আমি অন্য রকম ভাবে নিজেকে এক্সপ্লোর করতে পারলাম, কিন্তু অফকোর্স একটা তো দুঃখ আছে যে কেন ভাবছে না, কেন করে না, আমি জানি না এক্স্যাক্টলি। তুমি সেটাকে কোনোদিন বোঝার চেষ্টা করেছো, মানে ইন্ট্রোস্পেক্ট করেছো এটাকে? হ্যাঁ, অফকোর্স আমি করি। আমি ভাবি যে where did I go wrong? তারপর আমি ভাবি যে হয়তো যতটা হবার ততটাই হয়েছে,
তারপরে আমার 3টে ছবি অভিনয় করে দিল, একদম অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট, সেই ছবিগুলো রিলিজই করলো না। তো কোথায় দুঃখের একটা, এটা আমার মনে হয় একজন আমাকে বলেছিল যে ইন এভরি ফিল্ড লাক ইজ ইম্পর্টেন্ট, বাট হিয়ার অনলি লাক ইজ ইম্পর্টেন্ট। জানি না কি ওয়ার্ক করলো না, বাট আমি সেইভাবে দেখি না। আমার মনে হয় যে আই হ্যাভ অ্যাচিভড আ লট, আই হ্যাভ ডান কোয়াইট আ নাম্বার অফ থিংস। অনেক টেলিভিশন করেছি, অনেক 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 হেন চরিত্র নিয়ে করিনি। মানে আমরা যেই সময় শুরু করেছি আমরা তো নিজেদের খুব লাকি ফিল করি যে এখন যারা আসছে তারা সেইভাবে গুরু পাচ্ছে না। গুরু মানে একজন টিচার বা প্রফেসরের মতন সব ডিরেক্টরস পেয়েছি আমরা, ভালো ভালো ডিরেক্টরস। রবি ওঝার সাথে কাজ করা শুরু করেছিলাম। আমার তো প্রথম 5 বছর আমি আমার মনে হয় ওই ইনস্টিটিউশনে আমি পড়েছি। আই টু গেট পেড ফর ইট, কি লাকি বলো। হ্যাঁ, মানে একটার পর একটা সিরিয়াল করেছি আমি রবি ওঝার 5 বছর ইনিশিয়াল আমার কাজ, মানে মাই ক্যারিয়ার। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ লার্নিং প্রসেস। ওখান থেকে এমন কিছু শিখেছি, এমন কত কিছু, মানে তুমি কেন তাকালে, কেন এটা করলে, কেন পজ নিলে, এমন এমন সব প্রচন্ডভাবে গ্রামারটা স্ট্রং, সকলেই ভীষণভাবে সমৃদ্ধ হয়েছে। আর একটা জিনিসও হতে পারে যে আমরা যারা পুরনো আর্টিস্ট, যারা অনেক বছর ধরে কাজ করছে, আমাদের একটা সার্টেন রেমিউনারেশন আছে, আর কিছু বেসিক ডিসিপ্লিন আমরা এক্সপেক্ট করি। আমি বলছি না আমাকে আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে দাও, যেগুলো আগে হতো, আমাদের আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে দিত, সবকিছু বলে দেওয়া হতো, তারপরে আমি জানি চরিত্রটা কিরকম, সবকিছু মানে আগে থেকে রেডি হয়ে যেতাম আমরা জানি। এখন পুরো ডাইনামিক্সটা পুরো পাল্টে গেছে। তো লোকে ভাবে যে নতুনদের নিয়ে করি, টাকাটাও কম লাগবে হয়তো, কিন্তু এরা বুঝতে পারে না যে কোথাও একটা কোয়ালিটি ইজ গেটিং কম্প্রোমাইজ, বাট তাতে কিছু এসে যায় না আমার মনে হয়। টেলিভিশন করা আমি খুবই মিস করি, অভিনয় করা মিস করি, সেই মেকআপ করে প্রত্যেক দিন পাট মুখস্থ করে ইয়ে করা, ফ্লোরে যাওয়া, সেটা ভীষণ মিস করি। তুমি অ্যাপ্রোচ করতে পারো কাউকে, মানে অ্যাপ্রোচ করেছো যে কেন মানে আমাকে নিন এই কথাটা, বা আমি আছি কাজ করার জন্য, সেই অ্যাপ্রোচটা কোনোদিন রূপসা গুহ করেছে? করেছি, কিন্তু মানে একটা এখন আর ইচ্ছে করে না, জানো তো, মানে কিছু দরজা খুলবে না, মনে হয় খুলবে না, আর বারবার একই কথা। আই ডোন্ট নো হোয়াট ডিডন্ট ওয়ার্ক, বাট আমি তো অফকোর্স অভিনয় এর কাজ আসলে আমি করবো। আমি রিসেন্টলি একটা ছবির গল্প শুনলাম, গল্প শুনি, এবার এটা মনে হয় ম্যাটেরিয়ালাইজ করবে, আশা করছি ভালো কিছু হবে। আমাকে অনেকে বলে তুমি যে ডিরেক্ট করছো, তুমি নিজেকে কাস্টিং করো না কেন, why don't you cast yourself? আমার কল্পনায় কখনো আমি নিজেকে দেখিনি, তাহলে কি করে নিজেকে কাস্ট করবো? আর সেটা ভীষণ কঠিন। ডিরেকশন, অভিনয় যেটা আমি চুজ করেছি, জীবনটা ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি এত ড্রেনিং, দুটোই ড্রেনিং ইকুয়ালি। যে ডিরেক্ট করছিলাম সো ইমোশনালি মানে মেন্টালি ড্রেনিং, আর অভিনয়টা হচ্ছে ফিজিক্যালি ইমোশনালি ড্রেনিং, মেন্টালি অতটা না। তো তিনটেই একটা কোথাও একটা ব্যালেন্স করিয়ে দেবে এই দুটো কাজই, প্রচন্ড দিস থিংস। আমার এটা এনজয় করি আমি, আর যদি অভিনয় হবার হয় হবে, আর না হলে আমি আমার মতন করে গল্প শুনতে শুনতে, যেরকম হলো আমার শুনতে শুনতে নিজের গল্পটা আমি বলে ফেললাম। কিন্তু রূপসাদি এই সমস্ত কিছুর মধ্যে যেহেতু অনেকগুলো জায়গায় আমি যেটুকুনি বুঝতে পারছি, হয়তো আমার বোঝাটা ভুলও হতে পারে, সেটা তুমি নিজের সঙ্গে নিজে অনেকটা বেশি কথোপকথন করো। সবাই করি আমরা, অল্প কম করি, মানে তোমারটা হয়তো অনেকটা বেশি মনে হলো, ভুলও হতে পারি আমার অল্প বিদ্যায়। এবার সে জায়গা থেকে একাকিত্ব কখনো তোমাকে গ্রাস করেছে? না কোথাও একটু, আমরা আগে এটা ফ্রিজ ম্যাগনেটের আমরা একাকিত্বের পর্বটায় আসছি, কারণ এটা দিয়ে এই পর্বটা এখানে শেষ করছি। একাকিত্ব কখনো তোমাকে গ্রাস করেছে কিনা? আমি ভীষণ এনজয় করি একা থাকা। আমার এই বাচ্চা দুটো দেখলে আমি রোজ আই লুক ফরওয়ার্ড টু বাড়িতে যাব, আজকে এই সিরিজটা শেষ করব, আজকে এটা করবো, মানে আমার ভালোই লাগে, আমি এনজয় করি একা। ইনফ্যাক্ট কেউ থাকলে আমি বিরক্ত হই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি, বুঝতে পেরেছি, এনজয় করি আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, অসুবিধা নেই। কিন্তু তার আগে এটা বলো তো যে মানে এই যে ঘোরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ফ্রিজ ম্যাগনেট, ভীষণ ভালোবাসি। তো একাই ঘোরো, সোলো ট্রাভেল? একা আমি দুটো ট্রাভেল এজেন্সি আছে, যারা মানে আমি ফোন করলে আরে দিদি কোথায় যাবে বলো। আচ্ছা, তো আমি গ্রুপে ওদের সাথে ট্যুর করি। রিসেন্টলি লাঙ্কাবি থেকে ঘুরে এলাম, এই ম্যাগনেটটাকে যেখানে যাই একটা ম্যাগনেট নিয়ে আসবো। আচ্ছা, এইগুলো যদি বলো, কয়েকটা ম্যাগনেটের, এটা কাতার বুঝতে পারছি,
এটা আমাকে গিফট করেছে, আমি কখনো দুবাই যাইনি। আচ্ছা, ওর এটা বন্ধু ইজিপ্ট? বলছিল, এটা ইজিপ্ট, এটা আমি ইজিপ্ট থেকে এনেছিলাম। ওই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলে গেছিলাম আমরা, ইসরায়েল, জর্ডান, ইজিপ্ট গেছিলাম, তো এগুলো সব ওখানে ম্যাগনেট পাওয়া যাচ্ছিল। অ্যান্ড আদার থিংস সেগুলো যদি এটা বলো। হচ্ছে ম্যাকাও। ম্যাকাও যে ভেনিশিয়ান বলে একটা ওদের একটা বিশাল শপিং মল আছে, পুরো গন্ডোলা ফন্ডোলা যায় হ্যাঁ। ভেনিসের মতন। তারপর এটা হচ্ছে জেরুজালেম। আচ্ছা। মানে বাবা কপাল করে আমি গিয়েছিলাম, আমি মানে এরপরে আর মনে হয় না কেউ ইসরায়েলে যাবে আর, বর্তমান তাই না? সময়টা, হ্যাঁ। যাই হোক, খুব দুঃখের বিষয়, বাট This- বেথলেহেম, তারপরে ভ্যাঙ্কুভার, কোথায় গেল, ব্রিটিশ কলম্বিয়া। ভ্যাঙ্কুভারে তো একটা সময় ছিলাম আমি অনেক দিন। জর্ডান, ম্যাকাও, সব নানা জায়গা, জাপান, জাপানে গেছিলাম অনেক বছর আরে আগে। জাপানের নানা ফিলোসফি আমাদের খুব ইন্টারেস্ট দেয়। হ্যাঁ। তোমাকে? ভীষণ ভাবে ইকিগাই, দ্য সিক্রেট অফ বিং হ্যাপি। হ্যাঁ। হ্যাপিটা কি কেউ জানে না, খালি মনে হয় এটা করলে মনে হয় হ্যাপি হয়ে যাবো, ওটা করলে হ্যাপি হবো। তাও মানে কন্টিনিউয়াস লাইফ ইজ, আই থিঙ্ক কন্টিনিউয়াস আমরা খালি খুঁজে যাচ্ছি, হাঁটতে বেড়াচ্ছি, কি করলে ট্রাইং খুশি টু হবো? হ্যাপিফাই আওয়ারসেলফ। কি করলে খুশি হব, কোথায় গেলে আনন্দ পাবো, চলো আচ্ছা, এই ফ্রেম গুলো দেখতে পাচ্ছি, একটু ফ্রেম। এটা হচ্ছে একটা ছবি, গোডার একটা ছবি, সেই ছবির কিছু স্টিলস বেশ আমার এক বন্ধু দিয়েছিল আমাকে। বেশ, এসো এসো ঘরে এসো। চলো। রূপসাদি, তাহলে তো এসো। অনেকগুলো জিনিসই মোটামুটি ফুলফিল হয়েছে। তোমার হ্যাঁ, এইটা ছোটবেলাটা দেখো, এটা জানলাম। তোমাকে দেখতে হবে। আমি যেখানে যেখানে গেছি, আমি তো বলেছি আমার বাকেট লিস্টে টপে ট্রাভেল। তো এইগুলো সব নানা জায়গা থেকে কিনা। এমনও হয়েছে পয়সা নিয়ে কিছু কিনতে পারিনি, পাথর নিয়ে এসেছি। তো সব নানা জায়গা থেকে সব কালেক্ট করা। আমি একটা ছোটখাটো কালেক্টর। ধরো এটা আমি বাবুস্কা ডল, এটা আমার ইচ্ছে ছিল, আমার পিসিদের একটা বিশাল বড় বাবুস্কা ডল ছিল, তো ওরা কিনতে পারিনি, ছোটটা কিনেছি। এটা মরিশাস থেকে কেনা। এটা হচ্ছে গিসা। আচ্ছা। হ্যাঁ, তারপরে তারপরে সব এইগুলো জেরুজালেমের বলে না, জর্ডানের হোলি ওয়াটার, এগুলো দিয়ে ব্যাপটাইজ করে, জানো তো? আচ্ছা। এটা বেশ অনেকগুলো কিনেছিলাম, 3টে আছে এখন আপাতত আমার কাছে। তারপরে যখন কিছু কিনতে পারি না, মাঝে মাঝে আমি পাথর, পাতা এইসবও নিয়ে আসি। আচ্ছা, অলিভ ব্রাঞ্চ নিয়ে এসেছি আমি, সেগুলো সব ফেলে দিয়েছে। কিন্তু খুব রেগে গেছিলাম, বাড়িতে ছিলাম না, কি পরিষ্কার করতে গিয়ে সব ফেলে দিয়েছে। কি তুমি রেগে যাও? হ্যাঁ, প্রচন্ড রেগে যাই আমি। কিরম বলো তো, আমি খুব রাগি না, মানে খুব সহজে রাগি না। নাম্বার 7 আমি এসব আজকাল দেখছি। আচ্ছা। ক্লেয়ারভয়েন্স এমন যে বিশ্বাস করি আমি খুব একটা, কিন্তু আমার ভালো লাগে বেশ, সব রকম সব ব্যাপারে আমার একটা কৌতূহল আছে। যাই হোক, তো হ্যাঁ, রাগলে কিন্তু আমি প্রচন্ড মানে সাংঘাতিক, মানে বিস্ফোরণ হবে। তাহলে সেখান থেকে একটা বিস্ফোরক প্রশ্ন তোমাকে করি, সেটা হলো এখন অবধি তুমি যা বললে বা তোমার জীবনটা যেরকম দেখলাম, তাতে পুরোটাই মনে হলো খুব হ্যাপি গো লাকি। সেখান থেকে কি ধরে নেওয়া যায় যে যেভাবে তুমি কাজ করেছো, তোমার কাজ করার পথে কোনোদিন কোনো সমস্যা, কোনো এমন প্রপোজাল, কোনো এমন কিছুই আসেনি যেটা তোমাকে আপসেট করেছে? শোনো, সবার জীবনেই তো আপস এন্ড ডাউনস আছে। সেটা যদি ফ্ল্যাট লাইন হয় মানে ইউ আর ডেড। আমার জীবনে অনেক রকমের ঝড় এসেছে। আমার ইনফ্যাক্ট কোথাও একটা আমার চ্যালেঞ্জেস ভাল লাগে কাজের জায়গায়। অফকোর্স পার্সোনাল লাইফে চায় সবাই স্মুথ কাটুক, সেটা ভালো একটা একটা আরামের জায়গা হোক। তো আমার তুমি হয়তো জানো, আই ওয়াজ ব্রিফলি ম্যারিড। এক বছর। বিয়েটা নিয়ে কথা বলো না। আমি খুব একটা কথা বলি না, ওর বলার কিছু নেই, কিছুই হয়নি। ওটা আমার এখন মনে হয়, আমি আই উইশ আই কুড সে দ্যাট আমি কিছু রিগ্রেট করি না জীবনে, কোনো ডিসিশনই রিগ্রেট করি, ওইটা আমি রিগ্রেট করি। এখন আমার মাথা খুঁড়তে ইচ্ছে করে দেওয়ালে, কেন যে আমি করেছিলাম। আমি কি অফকোর্স মানে কাজ করছিলাম একসাথে, করতে 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 কোথাও একটা হয় না, আমরা টিচার প্রফেসরদের প্রতি একটা আকৃষ্ট হয়ে যাই। তো ওরকম একটা কিছু হয়েছিল। আই ওয়াজ নট রেডি ফর ম্যারেজ। এটা কিছুটা শুটিং এর মতোই হলো। আমরা কাজ করতে করতে আমাকে খালি বলতো যে বিয়ে করতে হবে, বিয়ে, লেটস গেট ম্যারেড। আই অলওয়েজ টোল্ড হিম যে ওয়েট, দাঁড়াও, এখন এখন আমি চাই না, আমি রেডি না, আমি নট রেডি। তো যাই হোক, কোথায় একটা ব্রেন ওয়াশ হয়ে একটু হয়ে টয়ে আমি করেই ফেললাম। তারপরে খুব একটা যে হ্যাপি ছিল তা না, মানে অদ্ভুত ছিল, অদ্ভুত। আমাকে খোঁটা দিত কথায় কথায়। ওর সাথে আমি কাজ করতাম, আমাকে বলা হতো এই তো আমাকে ছাড়া হবে না, আমি কাজ দিয়েছি, হ্যাঁ এই এরকম ক্যারেক্টার তুমি পেতে নাকি। হ্যাঁ, এইসব আমাকে খোঁটা দিত। আমি জীবনে শুনিনি যে স্বামী তার স্ত্রী কিরকম খোঁটা দেয়। আমাকে বলতো পারবে না তুমি,
আর ওখান থেকেই একটা কোথাও সব রকম ভাবেই তোমার আহ, তুমি এগোবে জীবনে। নানা মানুষ যারা তোমাকে ক্রিটিসাইজ করবে, যারা বলবে তুমি পারবে না আমাকে ছাড়া পারবে না, এটা পারবে না, আমার তখন একটা না জেদ চেপে বসে যে আমি সেটা করব, আর আমি যেটা চেস করি সেটা আমি শেষ দেখে চাই। আমি ভীষণ ড্যাটা। But then he is a very good director. তো সে জায়গাতে then it was a mutual this thing became so আমি এমন একজন মানুষ হয়ে যাচ্ছিলাম যাকে আমার ভাল লাগছিল না, মানে I was always very মানে সেটা আমার উপরে মানে ইয়ে করা হতো, মানে কিরম বলো তো, যেটা আমি তোমাকে দেবো সেটা তুমি আমাকে ফেরত দেবে, ভীষণভাবে ভেরি পজেসিভ, ভেরি অদ্ভুত পজেসিভ, তারপরে সন্দেহ, তারপরে তো সেটা না একটা জিনিস সেটা সার্কুলেট করে করতে 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 আমি এটা কিরকম মানে I became a very angry person. সব সময় রেগে থাকতাম, সব সময় আমায় খোঁটা দিত, সব সময় একটা কিরকম একটা ইয়েতে আমি এটা অদ্ভুত একটা মানুষ হয়ে যাচ্ছিলাম, ইনসিকিউর, অ্যাংরি, স্যাড। আমি ভেবেছিলাম মানুষটা পাল্টাবে, সে পাল্টালো না। তো তখন আমি দেখলাম যে এরকম হয়ে যাবার থেকে আমার মনে হয় আলাদা হয়ে তুমি জাস্ট ইন্ডিভিজুয়ালি ক্যারি অন। সো উই হ্যাড আ মিউচুয়াল ডিভোর্স। আই টোল্ড হিম আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু দিস অ্যান্ড হি ডিডন্ট ওয়ান্ট চিলড্রেন। ওর তুমি তো সন্তান চাও। 25 বছরের একটা ছেলে ছিল। আচ্ছা, হ্যাঁ, অফকোর্স আই ওয়ান্টেড আ চাইল্ড, আই ওয়ান্টেড আ নর্মাল লাইফ। আমাদের থাকারও জায়গা ছিল না। তো একটা খুব মানে হয় না when you fall in love, মানে প্রেমে পড়লে মানুষ অদ্ভুত মানে বোকা বোকা জিনিস করে ফেলে, মানে ইউ ডু ফুলিশ থিংস ইন লাভ। মানে ওটা কিছুটা ওরকমই হয়েছিল। তারপরে আই এম ভেরি হ্যাপি যে অ্যামিকেবলি জিনিসটাকে ইয়ে হলো। আমি তার থেকে একটা পয়সাও নিই, বিকজ কী নেবো, হাত মুছতে যদি কারো থেকে টাকা নিই সে টাকা আমার থাকবে না। আর এমন তো না যে আমাদের এই প্রফেশনে প্রচুর আমাদের পয়সা আছে, এই আছে, নেই। সব কিছু জেনেই আমি গেছিলাম, কিন্তু তারপর দেখলাম মানুষটা পাল্টাচ্ছে না, আরো এগ্রেসিভ হয়ে যাচ্ছে, আরো অন্যরকম। তাকে আমি কিছুতেই মানে আর মানে আমার যাও বা আমি নিজে ক্রিয়েট করেছি সেটাও বোধহয় হাত থেকে প্রথম স্ত্রীর সঙ্গে তুমি কথা বলেছিলে? সেখান থেকে তো বেরিয়ে এসেছিল, মানে তুমি কথা ছিল। তার ছেলে ছিল, তার স্ত্রী ছিল, তারপরে বাংলাদেশে গিয়ে হি ম্যারিড, মুসলিম ধর্ম ইয়ে করে, সব জানতাম। কিন্তু আমি কোথাও একটা ভেবেছিলাম যে বোধহয় একটা বয়সে মানুষ পাল্টায়, তার সাথে আমার একটা বিরাট বয়সের পার্থক্য, সেটাও আমি ভাবিনি। ভেবেছিলাম মানুষটা পাল্টাবে, কিন্তু you were in love. Maybe I fell in respect, maybe I was awed by his leadership quality, কিছু কিছু কোয়ালিটিস যেগুলো ভালো লেগেছে আমার। প্রত্যেকটা মানুষের কিছু কোয়ালিটিস তো তোমাকে আকৃষ্ট করবে। সো ইয়া, বাট ইট ওয়াজ ভেরি নাইটমেয়ারিশ, ইট ওয়াজ আ নাইটমেয়ার। আমার মনে হয় না যে আই ওয়াজ ম্যারিড এভার, when I think of it, it is like a nightmare. I don't want to remember, মনেও নেই, আর এটা নিয়ে আমি কথাও বলি না। প্রথমবার আমি আই এম ডিসক্লোজিং। তো তোমার তারপরে তোমার কারোর সঙ্গে তোমার প্রেম সম্পর্ক কিছুই তৈরি হয়নি? এমন না যে হয়নি, বাট সেইভাবে মেটেরিয়ালাইজ করেনি কিছু। সেটা কি তুমি মানে বিশ্বাসের জায়গাটা কোথাও হ্যাঁ, কোথাও একটা ভীষণ ভাবে এফেক্টেড। ওই এক্সপিরিয়েন্সটার পরে না এমন কিছু দেখেছিলাম হয়তো, যার পরে আমি এত মিথ্যা কথা, এত 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 ইয়ে আমি আর কাউকে was there a third person ever? There was a crowd. There was a crowd. There was not a third person. There was a crowd. Anyway, so ওই বিশ্বাসের জায়গাটা যে হারালো, তারপরে বলে যে you should not bleed on others from your first this thing, but no, I didn't bleed on others. But আমি না একটা জিনিস হয়ে গেছে আমার ভীষণভাবে, it made me very wise and practical and wise. মানে হুট করে ওই প্রেমে পড়ে যাবো, ওরম করবো, ওটা তো আর জীবনে আমি রোজি পেটাল থিংটা আর হবে না আর মনে হয়। আমি অনেক ভেবে চিন্তে তারপর আমি যখন দেখি স্টাডি করি, দেখি যে না, সবসময় একটা কিছু আদান প্রদানের একটা ব্যাপার। এর থেকে একা থাকাই ভালো, এর থেকে একা থাকাই ভালো। এর থেকে you nurture a child, you nurture animals. What about child? I would love to be a mother. I would love to be a mother. বিয়েটা আমায় খুব একটা এক্সাইট করে না,
একদমই এক্সাইট করে না। ইট ওয়াজ আ ট্রমাটিক এক্সপিরিয়েন্স। আমি বলছি না যে এখন যেটা আমি বলছি সেটা একদম ধ্রুব সত্যি, পরে গিয়ে অন্য রকমের কিছু বলবো না। যদি আমার মনে হয়, যদি আমার মতামত পাল্টায় আবার বিয়ে আজ থেকে 2 বছর পরে, 1 বছর পরে, That will be accepted, হ্যাঁ। সেটাও সত্যি হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়েটা আমি একেবারে বিয়ে আমি চাইছো না। করতে চাই না। তাহলে আর কি কি আমার আছে বাচ্চা খুব আমি ভালোবাসি, সেটা হবে কি জানি এখন ইন্ডিয়ান ল সেটা সাপোর্ট করছে, তো নিশ্চয়ই তোমার স্বপ্ন। অ্যাডপশন আছে, আইভিএফ আছে, এখন অনেক কিছু হয়ে গেছে যেটা আমি জানতাম না। আমার হালে একজন বান্ধবী আমাকে নিয়ে গেল একটা আইভিএফ ক্লিনিকে, অনেক কিছু শুনলাম, বেশ ভালো লাগলো। আর মনে হলো নট অল ইজ লস, দের ইজ হোপ ফর সিঙ্গেল আনম্যারিড উইমেন। একদম আমি মাকে বললাম, আমার মা বলল, আমার মা খুব বললাম না, খুব খুব ইয়ে যে তোমার যেটা মনে হয়। আমার মা কখনো আমাকে মানে বারণ করেনি। আমার মা সবসময় দুটো দিক দেখিয়ে যে আমাকে বলছে মানুষ বিশ্বাস করবে তো, মেনে নেবে তো। কিন্তু রূপসা সব বলছে যে তোমার, তুমি যদি পারো জিনিসটাকে হ্যান্ডেল করতে তুমি করো। কিন্তু রূপসাদি এর মধ্যে তো আরো একখানা জিনিস চলে আসে, যেহেতু তুমি বললে যে অভিনয়ের জায়গাটা একটু আনসার্টেন জায়গা, তো সেখানে ফিনান্সিয়াল সিকিউরিটি, সেটাই আমি না 2 পা এগোই 5 পা পিছুই। সত্যি সত্যি মানে ওটা একটা মানে একটা বিশাল রেসপন্সিবিলিটি, ভীষণ এক্সপেন্সিভ। আমি আমার নিজের শখ আহ্লাদগুলোই পূরণ করতে পারি না, তখন বলে কি করে এইটা মানে একটা কোথাও একটা ডাইকটমি আমার মধ্যে আছে। আমার সকলের মধ্যেই একটা থাকে, যার হয়ে যায় সে সেটাকে সুন্দর করে হয় না, সে নানা রকমের ভাবে তখন, তাই না? সো কম্বিনেশন ভাবি কি করা যায়, কাজ করতে ইচ্ছে করে, অভিনয় করতে ইচ্ছে করে। কাজের জায়গাটাই বলবো যে কাজের জায়গাটা সবসময় স্মুথ ছিল, কারণ আমি জানি না, আমি না কিরকম হ্যাভ ইউ এভার গন থ্রু এনি ব্যাড a lot of bad things, everybody goes through it. কে যায়নি বলো তো, কার প্রবলেম হয়নি? এভরিবডি, নানা রকমের প্রপোজালস, নানা রকম, তোমাকে পার্টি করতেই হবে। আমি না আপনার ভেরি পার্টি অ্যানিমাল কাইন্ড অফ এ থিং। হ্যাঁ গেলাম, এমন না যে আমি একেবারে ঘরগুলো কোথাও যাই না, কিন্তু সেই পার্টি করা, এই করা, এর সাথে ইয়ে করা। আমার অনেক বন্ধু, অনেক হই হই করছে, আমার প্রচুর বন্ধু আছে এই ইন্ডাস্ট্রিতে, তা না আমার খুব বেশি বন্ধু নেই। খুব হাতে ধরে কয়েকজনের সাথে একটু কথা বলি মাঝে মাঝে। এইখানে তো সেই অর্থে বন্ধু হয় না, কাজ শেষ হয়ে গেল বন্ধুত্বটাও ডিজলভ করে যাবে। তো 2-1 বন্ধু আছে, সেটাই আমি হ্যাপি উইথ দ্যাট। আমার সার্কেল খুব কম, আমার খুব, তাতেই আমি খুব খুশি। আমি অনেক বন্ধু চাই না, বিকজ অনেক বন্ধু মানে অনেক রকমের প্রবলেমস, ইউ নো। সো ইয়া, বাট আমার মনে হয় যে অনেক কিছু আমি করিনি, যেগুলো করলে হয়তো অভিনেত্রী হিসেবে আরো আমি ফ্লারিশ করতে পারতাম, তাতে আমার কোনো অনুশোচনা নেই। কিন্তু অনেক রকমের আমি প্রপোজালস পেয়েছি, অনেক ধরনের, অনেক রকমের, মানে ফ্রম দ্য টপ নচ পিপল। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে যে আমি দ্যাট ইজ আ পাওয়ার ট্রিপ। তুমি একটা পাওয়া, আমি অভিনয় করতে ভালো পারি, আমি পারি কাজ করতে, আমি কাজ করতে পারি, এত বেশি কেন এক্সপেক্ট করছো আমার থেকে? আমি কি করি, আমি জাস্ট, এভরিবডি হ্যাজ আ ডিফারেন্ট মেকানিজম, ট্যাকল। কেউ এক্সপ্লোর করে বলে দেয়, কেউ এই করে, কেউ ডুকরে মানে সাফার করে। আমি যেমন একদম ইগনোর করি এগুলোকে, ইগনোর। কিন্তু আমি শুনেছি রূপসাদি তোমার মানে কোনো একজন সিনিয়র অভিনেতা সে তোমাকে হ্যারাসও করেছে। প্রচুর হয়েছে, কাদের নাম ছেড়ে কাদের নাম বলবো। টেলিভিশন করেছি, এরকম যে রাতে ফোন করতো আমাকে, ফোন করে নানা রকমের বলতো করে, সে তো মানে তার তো অবস্থা খুবই খারাপ, ইটস কার্মা, ইউ নো। সব ফিরে আসে, তার দেখি তার অবস্থা খুব খারাপ, সে খুব দুঃখে আছে। এবার আমি তুমি নাম বলতে পারো, কারণ তুমি আজকে আমি আর কারোর নাম বলতে চাই না, কি দরকার? যে যার জ্বালায় জ্বলছে এখন, আমাদের সকলকে দেখে শিল্পীদের নিজেদের আমি বুঝতে পারি কোথা থেকে এগুলো আসে, হয়তো ফ্রম একাকিত্ব বা তাদের কোনো অনেকেরই সব কিছু না কিছু প্রবলেম আছে, সেগুলোকে আমি অন্যরকম ভাবে হ্যান্ডেল করতাম, আমি ইগনোর করতাম। বা সেই সময় আমি ছোট ছিলাম, হাউ মাউ করে লোকেদের বলে দিতাম, এই বাবা একে কিছু। তারপরে কিন্তু আর ভালো হলো, একদিক থেকে সাপে বড় হলো, মানুষ আমাকে কিছু বলতে ভয় পেত, কারণ আমি ফ্লোরে গিয়ে বলে দিতাম সবাইকে, এই আমাকে এরকম করেছে জানো, রাতে আমাকে এরকম করে। সে আমাকে ফ্লোরে হ্যারাস করতো, এরকম 2-3 জন। তুমি তার সাথে কথা বলোনি রাতে মদ্যপ অবস্থায়, তোমাকে ফ্লোরে হ্যাকল করবে, তো এই তুমি কিউ দিচ্ছ না ঠিক করে, এই তুমি ঠিক করে করছো না, বকবে, দাবড়াবে। তখন ছোট ছিলাম, ভয় পেয়ে যেতাম।
এখন বুঝি অফকোর্স এগুলো। সো আই হ্যাভ হ্যান্ডেল দ্যাম ইন মাই ওয়ে, মানে ভেরি বলে দিয়েছি একদম। আমি ডিরেক্টরকে বলে দিতাম যে আমাকে এরকম করেছে, প্লিজ ডিল উইথ দিস, বলে দিতাম। আর এখন ইজ মেকানিজম আমার হচ্ছে জাস্ট ইগনোর। আই এম আ গুড অ্যাক্ট্রেস, ইফ ইউ ডোন্ট টেক মি, ইফ ইউ ওয়ান্ট মানে এক্সট্রা তুমি কিছু পাবে না। আই অ্যাম এক্সট্রা, আমি ভালো অভিনয় করে আমাকে এক্সট্রাই দেবো, বেশি এক্সট্রা কিছু অন্য চেও না, কিছু না। কারণ তুমি তাহলে একটা ভালো অভিনেত্রীকে হারাবে। ঠিক আছে, আমার তাতে কোনো প্রবলেম নেই, আমার ভালোই চলছে, আমি ভালো আছি, আমার ছবি হ্যাজ গন টু আ গ্রেট প্লেস এন্ড আরো কিছু লোকজন অ্যাপ্রোচ করছে। আরো ছবিটার নাম নিয়ে সবাইকে ইনভাইট করে দাও। হাউ ইউ ফিরোজ এখন স্ট্রিম করছে অ্যামাজন প্রাইমে, বুক মাই শোয়ে, প্লিজ দেখবে। কারণ 3 বছরের একটা আমাদের ওদের সাথে একটা কন্ট্রাক্টে আমার ছবিটা আছে, 3 বছর আই উইল বি এবল টু জেনারেট সামথিং। চেষ্টা করবো আরো কাজ করার, অভিনয় হোক বা ডিরেকশন হোক, থেমে যেন না থাকে, আমি কন্টিনিউয়াসলি কাজ করতে চাই। তো বাকেট লিস্টে কি কি আছে আর আমরা ওটা বরং ওই ঘরে গিয়ে শুনবো। এখন মানে সবাইকে দেখে না আমার কিছু একটা মানে মায়াই হয় এখন না, বিকজ আস্তে আস্তে সবার সব দিকগুলো বুঝি, দেখি, এবার বুঝতে পারি যে আহারে মানে ভালো করলে বলে আহারে বেচারা কি শয়তান, বাট আহারে বেচারা আমরা কিন্তু আহারে বেচারা আলটিমেটলি, ভালো করলে আহারে বেচারা কি শয়তান। আহারে আমি আমার নিজের প্রতি আমার না এখন কম্প্যাশন, এমপ্যাথি, আমি মনে স্পিরিচুয়ালি ইভলভ করছি। আমার মনে হচ্ছে ওরকমই কোন দিকে যাচ্ছি আমরা। কোন দিকে যাচ্ছি আমি জানি না, আমি ভীষণ ফরগিভিং। বেশ, এবার আমরা এখান থেকে কোন দিকে যাব? চলো, আমার একটা ক্রিয়েটিভ স্পেস আমি তৈরি করেছি যেখানে আমি না, আমি পাশের ঘরটাও শুনেছি। আমি পাশের ঘরটাও দেখবো, পুরো নিচটা দেখবে। চলো এসো, চলো। সো এটা আমার বই খাতা আছে অনেকটা, না একটা ডাম্পিং রুম হয়ে গেছে, এই ঘরটা খুব একটা ইউজ করা হয় না। এখানে আমার সব ছোট ছোট সব প্রাইজ, সব সুভেনিয়ার, টুকটুক করে সব এত বছরের সবজি দেখ নানা চ্যানেল থেকে সবকিছু পাওয়া, প্রাইজ পাওয়া, টোকেন পাওয়া, সুভেনিয়ার, সব টুকটাক সব জিনিসপত্র। আর মায়ের সব ক্রকারিজ আছে। এই টেবিলটার একটা গল্প আছে। এই টেবিলে আমরা ছোটবেলায়, এই টেবিলটা গণেশচন্দ্র অ্যাভিনিউতে ছিল, এটা বিশাল, এই যে সাইজ দেখছো এটা ডবল ছিল। তো এই টেবিলটা কেটে অর্ধেকটা আমাদের কাছে এলো, অর্ধেকটা আমাদের জ্যাঠামশাইয়ের বাড়ি গেছে। এই টেবিলে মানে ঢেলে আমরা সবাই খেতাম, মানে 10-15 জন। এখানে আমার দাদু বসতো, আমার দিদা বসতো, ঠাকুমা বসতো, সরি। টেবিলটা কিছুটা অংশ আমরা পেয়েছি, এটা হচ্ছে মার্বেল, বেলজিয়ান মার্বেল। আর এইসব পুরোনো আসবাবপত্র আমার খুব ভালো লাগে, এটা আমাদের পুরোনো বাড়ি থেকে এসেছে। আর ওইসব ছবি, বই, বেশ কিছু স্টুডেন্ট মানে মিক্স অফ এভরিথিং। আমার মায়ের ছোটবেলার সব খেলনা মাটি রেখে দিয়েছে। আচ্ছা, এবার আমরা শেষ আমার ওই ওপরের ঘরটায় চলো। চলো। বেশ বেশ, অনেকটা গুরুগম্ভীর আলোচনা হচ্ছে, মজার মধ্যেই হয়েছে। তবে আমরা ওপর দিকে তো যাব, মানে আমি জানি সেটা তোমার একটা ক্রিয়েটিভ স্পেস আমি তৈরি করেছি, কিন্তু চাই লোকে আর কেউ এর আগে কেউ দেখেনি এই ঘরটা। একদম ছোট করে যদি বলা হয়, এখন বাকেট লিস্টে তাহলে বাকি কি আছে? অনেকগুলো জীবনে খারাপ, আমি ঘুরতে চাই, সারা পৃথিবী ঘুরতে চাই, আমি কাজ করতে চাই, আরো অনেক, থেমে যেতে চাই না, কন্টিনিউয়াসলি কাজ করবো, সেটাই আমার একটা মানে সেটাই সবকিছু আমার মনে হয়। মানে কাজ করলে বেশ ওখানেই আনন্দ বেসিক্যালি। বেশ, হ্যাঁ। আর কাজ করতে চাই কন্টিনিউয়াসলি, অ্যান্ড বাড়িটা রিপেয়ার করতে চাই, উপরের ঘরটা আমি একটু একটা ওয়ার্কশপের মতন করতে চাই, যেখানে আমার বন্ধুরা সব নানা রকমের ভয়েস অ্যান্ড অ্যাকসেন্ট, তারপরে অভিনয় বা ওটা এবার আমিও কিছু পড়াবো, এটা টিচিং স্পেসের মতন। আর কি বলছিলাম জানো? ও, আরেকটা বেবি মেবি। চল, এবার তোমার হোম শান্তি হোমের একদম শেষ জায়গায় আসছি। উডেন ইয়ে করে পুরো মনে হচ্ছে পাহাড়ের একটা ঘর, হ্যাঁ, মাটিটা ইয়ে করা। এখন ওদের প্লে রুম, ওরা এখন খেলে বেড়ায় এখানে, আমার দুটো বাচ্চা। এসো। যদি তাহলে আজকে কথার ভিড়ে, এত কথার ভিড়ে একটা প্রশ্নই তোমাকে শেষ জিজ্ঞাসা করা হয়, যে আজকে রূপসা গুহ যদি নিজের উদ্দেশ্যে নিজে একটি লাইন বা গানের লাইন ডেডিকেট করতে চায়, সেটা কি হবে? দ্বিতীয়, যদি তোমার ওপরে কেউ কখনো কোনো সিনেমা বানায়, সেই সিনেমার নাম তুমি কি সাজেস্ট করবে, ট্যাগলাইন কি দেবে, এবং সেই চরিত্রে মানে তোমার চরিত্রে অভিনয় করবে কলকাতার?
সেটা আমি ডিসাইড করতে পারি। হুম। আমার ছবির নাম হবে ফাইন্ডিং হ্যাপি। আচ্ছা হ্যাপি কে খোঁজা, আচ্ছা সে সব সময় কিভাবে হ্যাপি হওয়া যায় সেটা খুঁজছে আচ্ছা। তুমি। অ্যান্ড কাস্ট কাকে করব? নিজেকেই কাস্ট করব। বেশ, তাহলে তাহলে আমার হ্যাঁ, ওটা দারুণ হবে। আমার মনে হয় না আমার মতন আর কেউ আছে। আমি এক পিস। অনেক কথাই তো হলো। তো এর কথার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যেটা এই ইন্টারভিউতে হয়তো আমি করে উঠতে পারিনি বা আমার মাথায় আসেনি, যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই কিভাবে রূপসাদির সঙ্গে কানেক্ট করতে পারবে সেটা রূপসাদি তুমি যদি স্বয়ং জানিয়ে দাও আমাদের ক্যামেরার এক্স্যাক্টলি, কথার তো কোনো মানে এর তো কোনো শেষ নেই। হুম। মানে আমিও নিজেকে কন্টিনিউয়াসলি খুঁজছি। হুম। অনেকেই অনেক কিছু জানতে চায় আমার ব্যাপারে। কিছু জানতে চাইলে অফকোর্স আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমরা ডিএম করতে পারো, ট্যাগ করতে পারো আমার। আরো যদি কিছু জানতে চাও, আমরা তাহলে আবার চলে আসবো আরেকটা এপিসোড 2 নিয়ে অফ দিস চিটচ্যাট। So please, you're welcome to comment, tag, ask me whatever. So you're there. Keep watching and stay tuned. কাট 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 ডান। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।